অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন। জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেক্টেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। এই সিচুয়েশনে ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা রাজপথে একটা আন্দোলনের মতো করলেন, এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি। প্রথমে তিনি এটা স্বীকার করেননি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আদালত অবমাননা করেছেন সার্জিস আলম। অবশেষে কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? সার্জিস আলম কি ক্ষমা চাইলেন? কারণ আদালত থেকে সার্জিস আলমকে লিখিতভাবে এবং জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমরা দেখিয়েছি 2000 সালে ইশরাক সাহেব একটি ইলেকশন পিটিশন ফাইল করেছেন। 2020 সালে ইলেকশন পিটিশনটি ফাইল করেছেন। সেই ইলেকশন পিটিশন পেন্ডিং থাকাকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন। জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেক্টেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচারাস হয়ে গেছে। তারপরেও উনি দুইজন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত দুইজন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন। সংশোধন করে উনি অবৈধ নির্বাচন, যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। অথচ আইনে আছে 30 দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। বাট উনি আদালতের সাথে কলিউশন করে এই রকম রায় নিয়েছেন। সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি। এই পরিস্থিতিতে মহামান্য আপিল বিভাগ জানতে চেয়েছেন যে এই পর্যন্ত ইলেকশন কমিশন কি করেছেন বা আপনারা ইলেকশন কমিশনে গিয়েছেন কিনা। আমরা বলেছি যে আমরা ইলেকশন কমিশনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি 24/7/2025 তারিখে বিকেল 4 ঘটিকায়, 27/4/2025 তারিখে 4 ঘটিকায় তাদেরকে বলেছি যে আপনারা আপিল করেন, না হলে আমরা কোর্টে যাব। তখন ওনারা তাড়াহুড়া করে রাত 10টা বাজে ওনার নামে গ্যাজেট পাবলিশ করে দিয়েছে। সেই জন্য আমরা আদালতে বলেছি, উভয় আদালতে বলেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে, কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছেন। তারপরে মাননীয় আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনকে ডেকেছেন। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন। ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেছেন যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। মেয়াদই শেষ, এখন আর গেজেট পড়াবো? গেজেট দিয়ে কি হবে? না, মামলা চলমান ছিল সেই মর্মে আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই। 2000 সালের 99 সালের যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইলেক্টেড হয়েছিলেন। সেই ইলেকশন রেজাল্ট চ্যালেঞ্জ করে সুধাংশু শেখর হালদার বাবু হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। সেই ইলেকশন পিটিশনে হালদার বাবু জয়লাভ করার পরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন।
সেই লিভ টু আপিল নিষ্পত্তি হওয়ার আগে সংসদের মেয়াদ শেষ হয়ে যায়, তখন উক্ত মামলাটি মহামান্য আপিল বিভাগ ইনফ্র্যাকচুয়াস বলে খারিজ করে দেন। সুতরাং এইটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার করবেন, শপথ দিবেন, এটা না। উনি আপিল করেছেন না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিল করবার বিধান, যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিংবা অন্য কোনো প্রার্থী অথবা নির্বাচন কমিশন যেহেতু কোনো আপিল করেনি, আমরা নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়ে বলেছিলাম যে আপনারা দ্রুততার সাথে এটার বিরুদ্ধে আপিল করেন, কারণ হচ্ছে এই জাজমেন্টটা একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট, তারা ইন কলিউশন উইথ দ্য কোর্ট এই জাজমেন্ট নিয়েছে, সো আপনারা এটার বিরুদ্ধে আপিল করেন। আমরা তাদেরকে সময় দিয়েছি 3 দিন, ওনারা আপিল করেননি। এই আপিল না করে ওনারা আমার নোটিশ 4টায় পেয়ে রাত 10টায় গেজেট পাবলিশ করে দিয়েছেন। এইভাবে উনি ওনাদের নিরপেক্ষতা হারিয়েছেন, সেইটা আমরা আদালতের কাছে তুলে ধরেছি। যখন ওনারা এই আপিল করছেন না, তখন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার রিট পিটিশনার এই রিট পিটিশনটি দায়ের করেন। আমরা বলেছি যেহেতু কোর্টের একটা অনিয়ম হয়েছে, যেহেতু একটা ফ্রড হয়েছে, জাইগান্টিক ফ্রড হয়েছে, ইট ইজ এ ট্রাভাস্টি অফ জাস্টিস। সো এখানে অ্যাজ এ মেম্বার অফ দ্য বার, অ্যাজ এন অফিসার অফ দ্য কোর্ট, অ্যাজ এ লয়ার, every lawyer has right to file writ petition as a form of public interest litigation. আমরা সেই 27 তারিখের গেজেটটাকে চ্যালেঞ্জ করে রিটটা করেছিলাম। যখন রিটেও হাইকোর্ট ডিভিশন ইলেকশন কমিশনকে বলেছে, ইঙ্গিত করেছে যে যারা পার্টি ছিল তারা আপিল করতে পারবে, তাদের যদি আপিল করতে হয়, যদি বার বাই লিমিটেশন কোনো রকম থাকে, তাহলে ওই বারটা লিমিটেশনটা কন্ডোন করে দিয়ে তাদের আপিল গ্রহণ করতে হবে, সেইটা হাইকোর্ট ডিভিশন বলেছে। আর আজকে অ্যাপিলেট ডিভিশন বলে দিল যে আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্যে ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সো যদি তারা গেজেটের মেয়াদ শেষ, গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। বিএনপি এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু একটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের একটা সহযোগিতা করতে হবে। ইশরাক ভাই তার মেয়র হওয়ার দাবিতে যে একটা মানে রাজপথে একটা আন্দোলনের মতো করলেন, এটা কিন্তু তার একাই তিনি এটা করেননি। প্রথমে তিনি এটা স্বীকার করেননি যে এটা তার, কিন্তু পরবর্তীতে তিনি নিজে ওইখানে গিয়ে একসাথে আন্দোলন করেছেন। এটা ইভেন তার এককও না, আমরা মনে করি এটা বিএনপির দিয়ে দেয়া একটা কর্মসূচি। অবশ্যই সেই জায়গা থেকে তিনি নগর ভবনের সামনে আন্দোলন শুরু করলেন, সেখান থেকে তিনি হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবনে আসলেন, মৎস্য ভবন থেকে তিনি যমুনার সামনে আসলেন এবং সেখানে তিনি একাধিক দিন অবস্থান করলেন। আমরা অবশ্যই এটা মনে করি যে বিএনপির পক্ষ থেকে এটি সরকারকে একটি চাপ দেওয়া, দ্রুত যেন নির্বাচনটা হয়। কিন্তু বিএনপি তাদের জায়গা থেকে বলছে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে। অন্তর্বর্তীকালীন সরকার তার এখনও সংস্কারের কার্যক্রম শেষ করে নাই বা ঠিকমতো শুরুও করে নাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের বিচার করে নাই। সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনই তো একটা মাস নির্ধারণ করতে পারে না, তারা একটা টাইম ফ্রেম দিয়েছে, এই টাইম ফ্রেমের মধ্যে তারা করবে, এখানে আমাদেরও কারো দ্বিমত নেই। সো এখানে বরং আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে দেখেন, ইশরাক ভাইয়ের এই ইস্যুটাই যদি বলেন, আমরা প্রত্যেকটা নির্বাচনকে, স্পেশালি আওয়ামী লীগের সময় বিগত 3টা নির্বাচনকে আমরা অবৈধ নির্বাচন বলছি। সেই অবৈধ নির্বাচনে একজন বৈধ মেয়র কিভাবে হয়? তাহলে তো আলটিমেটলি ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকজন সংসদ সদস্য যারা আছেন, যারা নির্বাচিত হননি, তাদেরকে দিয়ে সংসদ গঠন করা উচিত। তাদেরকে দিয়ে অন্যান্য প্রত্যেকটি যে জায়গা, যারা দ্বিতীয় ছিলেন আর কি ভোটে, তাদেরকে দিয়ে প্রত্যেকটি জায়গায় বসিয়ে ওইভাবেই তো তাহলে রাষ্ট্র ফাংশন করা উচিত। তিনি এককভাবে এটি করতে পারেন না। আমরা দেখি যে চিটাগংয়ে এরকম একজনকে দিয়ে দেওয়া হয়, আমরা দেখি আবার এটা যদি বরিশালে দেখি, বরিশালে দিয়ে দেওয়া হয় না। এই জায়গাটিতে আমরা এখনই বিএনপির মধ্যে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, আমলাতন্ত্রের জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা ক্ষমতার অপব্যবহার দেখা শুরু করছি। কিন্তু আমরা দেখেছি কোর্টে এই ঘটনা পর্যন্ত হয়েছে যে এটা যদি
তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে যদি রায় স্পষ্ট না আসে, এটাকে যদি তারা স্টে করে দেয়, সেক্ষেত্রে তারা বিচারককে দেখে নিবে, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি। তারা বড় রাজনৈতিক দল, তারা কোর্টে ক্ষমতার অপব্যবহার করবে, তার রাজপথে তাদের এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করবে, তাহলে তো কোনোদিন এই সরকার ভালোভাবে ফাংশন করবে না। সো এখানে বিএনপির নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের কাছে। সো তাদের তাহলে প্রধান উপদেষ্টার সাথে বসে ডিসেম্বর থেকে জুন, তিনি বলছেন তারা ডিসেম্বর বলছেন, কাছাকাছি সময়, স্পষ্ট এই একটা মাসে প্রধান উপদেষ্টার কাছে তাদের মাস চাইতে হবে। এটার জন্য তারা নির্দিষ্ট কোনো একটা দাবিতে যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না, এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা সাম্য হত্যা হয়েছে, আমরা সাম্যের বিচার চাই এবং দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। কিন্তু ইভেন আমাদের সাম্য, আমাদের এই সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটেছে। এই যে এই সংক্রান্ত যেই দাবি দেওয়া বা যে হচ্ছে আন্দোলনটা, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে পারতো, কিন্তু সেখানে হয়নি, ফাইন, সেটা শাহবাগে হতে পারতো, শাহবাগে হয়েছে। কিন্তু এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, শাহবাগে সাম্য হত্যার, আমরা যেটা দেখেছি প্রত্যক্ষভাবে, সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলনের মানে স্ট্র্যাটেজি, আন্দোলনের সময়, আন্দোলনের ধরন যেমন হওয়ার কথা ছিল সেটা তেমন ছিল না। সেটা ছিল শাহবাগকে ব্লকেট করে সরকারকে একটা চাপে রাখার বিষয়। একদিকে কাকরাইলের দিকে যমুনাকে ব্লকেট করা হয়েছে, আরেকদিকে শাহবাগের দিকে ব্লকেট করা হয়েছে, অর্থাৎ যমুনাকে বোথ সাইড দিয়ে ব্লকেট করা হয়েছে। এখন কিন্তু ওইটা আমরা আবার দেখছি না। তাহলে আপনারা এখনও সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে হয়েছে সেখানে আবার এটা করেন, এটা করা উচিত। আমরা চাই আমাদের ভাই সাম্য হত্যার বিচারটা হোক, কিন্তু এটা হচ্ছে না। সো আমাদের সামগ্রিকভাবে যেটা মনে হয়েছে যে বিএনপির পক্ষ থেকে আসলে এখানে এই জিনিসটা সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করার একটা প্রসেস ছিল। এবং এখানে আমাদের অভ্যুত্থানের দুইজন সহযোদ্ধা ছিল, আসিফ এবং মাহফুজ, ওনারা ওনাদের জায়গা থেকে পদত্যাগের কথা কী কারণে বলছেন, তাদের কথা হচ্ছে যে তারা মনে হয় পরোক্ষভাবে এনসিপিকে সহযোগিতা করছে। তারা তাদের জায়গা থেকে শুধু এটুকু দেখাক যে তারা দুইজন, মানে আমাদের সহযোদ্ধা, আমরা একসাথে লড়াই করেছি, তারা সরকারে থেকে আমাদেরকে কতটুকু ফ্যাসিলিটেট করেছে। আর সরকারে, একদম সরকারে, আমলাতন্ত্রে, বিচার বিভাগে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, প্রত্যেকটি জায়গায় বিএনপির যারা বিএনপির রাজনীতি করে, যারা বিএনপির সহানুভূতি প্রত্যাশা করে, এই আমলারা, এই বিচারকরা, এই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপিকে কতটা সহযোগিতা করেছে। বাংলাদেশের প্রত্যেকটা, আপনি জেলায় যান, উপজেলায় যান, আপনি ডিসির সাথে কথা বলেন, ইউএনওর সাথে কথা বলেন, কোন সুযোগ সুবিধাটা কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি পায় কিংবা জোর করে আদায় করে নেয়, সেটা আপনি বোঝার চেষ্টা করেন। সো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটি মনে হয়, অলরেডি তারা তাদের জায়গা থেকে যতটুকু পাওয়ার তার চেয়ে অনেক বেশি পাচ্ছে। কিন্তু কেন তারা এই নির্বাচনের একটা জুজুর ভয় তাদের ভিতরে কাজ করছে, এটা আমাদের বোধগম্য নয়। তারপরে যদি তাদের এটা থাকে, আমরা মনে করি এভাবে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাদের সরাসরি ডক্টর ইউনূসের সাথে, সরকারের সাথে গিয়ে বসে এটা সমাধান করা উচিত। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।